হ্যালো ভিউয়ার্স, ইডিএক্স লার্নিং এ আপনাদের স্বাগত। এসএলএসটি নবম দশম প্র্যাকটিস সেটের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি ইজিদুল। পূর্বের ভিডিওগুলোতে আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন। আশা করি এই ভিডিওটিতেও আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পাবো। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। প্র্যাকটিস সেটগুলি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন দেখে কি আছে, যে ধর্মবিজয় নামক পৌরাণিক নাটকটির স্রষ্টা কে? তো এর উত্তর রামনারায়ণ তর্করত্ন, গিরিশ ঘোষ, না অমৃতলাল বসু, না ডিএল রায়। তো এর উত্তর হবে ক নম্বর, রামনারায়ণ তর্করত্ন। আর রামনারায়ণ তর্করত্নের আমরা অন্যান্য আরও নাটকের নাম জানি, কুলীন কুল সর্বস্ব, তারপরে নবনাটক, তারপর রত্নাবলী, এসব নাম আমরা জানি। এবার ধর্মবিজয় নামক একটি পৌরাণিক নাটক, সেটারও লেখক হলেন রামনারায়ণ তর্করত্ন। এবার দু নম্বর প্রশ্ন, পদ্মাবতী নাটকের রচনাকাল। মাইকেল মধুসূদন দত্তের যে পদ্মাবতী নাটক আছে তার রচনাকাল কত? হ্যাঁ, এর রচনাকাল হলো 1860। ঠিক আছে। এবার মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি? ভীমসিংহ, পদ্মাবতী, শর্মিষ্ঠা, না কৃষ্ণকুমারী? তো মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক হলো ঘ নম্বর, কৃষ্ণকুমারী। ঠিক আছে। আর 4 নম্বর প্রশ্ন, শর্মিষ্ঠা নাটকের রচনাকাল কত? 1858, 1859, 1862, না 1853? তো এর উত্তর হলো 1859, খ নম্বর। 3 নম্বর প্রশ্নটা আসি, যে মধুসূদন দত্তের যে শ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারী, তার যে প্রকাশকাল, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এর প্রকাশকাল কত, আর এটা অবশ্যই জানাবে। ঠিক আছে। আর আজকের পূর্বের যে ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে প্রফেসর শঙ্কুর ডায়েরির যে এক একটা করে গল্প, প্রত্যেকটা প্র্যাকটিস সেটের শেষে কী হবে, এক একটা করে গল্প এক এক দিন, মোট 30 থেকে 40টা প্রশ্ন আমি আলোচনা করব। তো পূর্বের ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও থাকছে, আজকে থাকছে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে তার ষষ্ঠ গল্প এবং শেষ গল্প যে স্বর্ণপর্ণী, সেই থেকে মোট 30টা প্রশ্ন থাকছে। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন। ঠিক আছে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। এবার আসি আমি প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন কী আছে দেখো, কৃষ্ণকুমারী নাটকটির অবলম্বন কার গ্রন্থ? ঠিক আছে। এটা জাতকের কাহিনী, নাকি রূপকথার গল্প, না রাজস্থানের প্রচলিত কাহিনী? ঠিক আছে। তো এর উত্তর হবে ঘ নম্বর, কর্নেল টডের গ্রন্থ থেকে নেওয়া। ঠিক আছে। আর এই কর্নেল টডের গ্রন্থটার নাম কি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। এবার আসি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটা কী আছে দেখি, যে দীনবন্ধু মিত্রের লীলাবতী নাটকটির প্রকাশকাল। আমরা জানি দীনবন্ধু মিত্র তার যে লীলাবতী নাটক সেটার প্রকাশকাল কত? 1867, 65, 1872, না 1874? ঠিক আছে। তো এর উত্তর হবে 1865, খ নম্বর। ঠিক আছে। না সরি 1865 হবে না, আর এর উত্তর হবে 1867, ক নম্বর। ঠিক আছে। এবার এই যে সদবার একাদশীর প্রকাশকাল, এটা ওই সদবার একাদশী, এটাও তোমার দীনবন্ধু মিত্রের লেখা, এটার উত্তর হবে 1866। ঠিক আছে। সুরধ্বনি 8 নম্বর প্রশ্নে আসি। কি আছে, যে সুরধ্বনি কাব্যের স্রষ্টা কে? চন্দ্র, না হেমচন্দ্র, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, না দীনবন্ধু মিত্র? তো সুরধ্বনি কাব্যের স্রষ্টা হলো দীনবন্ধু মিত্র। তারপরে আসি 9 নম্বর প্রশ্ন,
কি আছে দেখি, যে দৌলত কাজী কোন আরাকান রাজার সভাসদ ছিলেন? শাহ সুজার, না মাগন ঠাকুরের, না থিরিতু ধম্মার, না এদের মধ্যে কেউই নন। তো এর উত্তর হবে গ নম্বর, থিরিতু ধম্মা। আর সৈয়দ আলাউলের যদি হয়, সে কার পৃষ্ঠপোষক ছিলেন? তিনি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষক ছিলেন। এটা এর উত্তর দৌলত কাজী, যেহেতু আছে দৌলত কাজী কোন আরাকান রাজার সভাসদ ছিলেন, সেটা থিরিতু ধম্মা। ঠিক আছে, এইবার 10 নম্বর প্রশ্ন, যে আলাউলের পদ্মাবতী কাব্যের উৎস কোনটি? ঐতিহাসিক কি, বারুণীর বিবরণ, না পদুমাবত, ইবন বতুতার বর্ণনা, না একটিও নয়। তো এর হলো মোহাম্মদ জাইসির যে পদুমাবত কাব্য আছে, সেই মোহাম্মদ জাইসির পদুমাবত কাব্য থেকে এটা এর উৎস। ঠিক আছে, এবার আসি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি আছে দেখি, যে শিব সংকীর্তন গ্রন্থটির স্রষ্টা কে? ঠিক আছে, শিব সংকীর্তন গ্রন্থটির স্রষ্টা হলেন রামেশ্বর ভট্টাচার্য, এটা আমরা সবাই জানি। 12 নম্বর কি আছে, যে এদের মধ্যে ধর্মমঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি হলেন। এদের মধ্যে ধর্মমঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি কে? রামেশ্বর ভট্টাচার্য, গণরাম চক্রবর্তী, মালাধর বসু, না কৃষ্ণচরণ রায়? তো ধর্মমঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি হলেন গণরাম চক্রবর্তী, খ নম্বর উত্তর। ঠিক আছে, আর আজকের সেটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রশ্নগুলো খুবই মানে খুবই ভালো আর কি প্রশ্ন। আর এই যে সাহিত্যের ইতিহাসের এতক্ষণ মধ্যযুগ এবং তার কিছু নাটকের যে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে ধরলাম, এরপরে আছে আরও টেক্সচুয়াল খুব ভালো ভালো সুন্দর সুন্দর প্রশ্ন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর ভিডিওর শেষের দিকে তো থাকছেই 30টি প্রফেসর শঙ্কু থেকে প্রশ্ন, সেই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো। 13 নম্বর প্রশ্নটা দেখি, যে অন্নদামঙ্গল কাব্যের দ্বিতীয় খণ্ডের নাম কি? এর কি কালিকামঙ্গল, বিদ্যাসুন্দর, ক খ দুটি, না এদের মধ্যে একটা সুন্দর না? তো এর দ্বিতীয় খণ্ডের নাম হলো কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর। ঠিক আছে, তাহলে উত্তর হবে গ নম্বর, ক এবং খ দুটো। ঠিক আছে, এইবার আসি 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি আছে দেখি, 14 নম্বর প্রশ্ন দেখো কি আছে, অন্নদামঙ্গল কাব্যের শেষ খণ্ডের নাম কি? অন্নদামঙ্গল কাব্যের শেষ খণ্ড হলো অন্নপূর্ণা মঙ্গল। ঠিক আছে, এইবার 15 নম্বর, কি জন্মভূমি জননী স্বর্গের গরীয়সী, এই প্রবাদ বাক্যটির উপস্থিতি মেলে কোন কাব্যে? তো এর উত্তর কি, শিবায়ন কাব্য, না ধর্মমঙ্গল কাব্য, না মনসামঙ্গল, না অন্নদামঙ্গল? তো এর উত্তর হবে অন্নদামঙ্গল কাব্য। এই টাইপের প্রশ্নটা কেন এনেছি সেটা তোমরা যদি প্রিভিয়াস যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের 2024 সালের প্রশ্নটা দেখো, দেখবে ধর্মমঙ্গল থেকে এরকম একটা লাইন তুলে দেওয়া আছে, সেটা কোন কাব্য থেকে নেওয়া সেটাই অ্যান্সার করতে বলেছে। সরি, ধর্মমঙ্গল না, অন্নদামঙ্গল থেকে। তো এটার উত্তর, তাই এই প্রশ্নটা এনেছি, আর এটার উত্তরও অন্নদামঙ্গল কাব্য। এই টাইপের প্রশ্ন তোমার মধ্যযুগ এবং প্রাচীন যুগের যে সাহিত্যের ইতিহাস আছে সেই গ্রন্থ থেকে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তাই এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কভার করার চেষ্টা করবে তোমরা। 16 নম্বর প্রশ্ন কি আছে দেখি, যে বিদ্যাসুন্দর লিখেছেন ভারতচন্দ্র ছাড়াও আরও একজন বিখ্যাত কবি, তিনি হলেন? তাহলে এর উত্তর হবে কি, কমলাকান্ত ভট্টাচার্য, না রামপ্রসাদ সেন, না রাধামোহন সেন, না রামবিজয় ভট্টাচার্য? তো এর উত্তর হবে রামপ্রসাদ সেন, তিনি শাক্ত পদাবলীর একজন। এর উত্তর হবে রামপ্রসাদ সেন, তিনি শাক্ত পদাবলীর একজন পদকর্তা। ঠিক আছে, 17 নম্বর আছে, বৈষ্ণব পদাবলীর সর্বশ্রেষ্ঠ সংকলন কোনটি? পদ তরুকল্প, না কল্পতরু, না পদ কল্পতরু, না একটিও নয়? তো এর উত্তর হবে গ নম্বর, হ্যাঁ, পদকল্প তরু। ঠিক আছে, এবার 18 নম্বর প্রশ্ন। 18 নম্বরের কি আছে, যে ওই পদকল্প তরু সংকলনটির গ্রাহক কে ছিলেন? কে এটা সংগ্রহ করেছিলেন? গোকুলানন্দ সেন, অমিয় চক্রবর্তী, চন্দন ঘোষ, না আলাপন বন্দ্যোপাধ্যায়? এর উত্তর দেখো, এর উত্তর হবে গোকুলানন্দ সেন, ক নম্বর। ঠিক আছে, 19 নম্বর আছে, পদকল্পতরু সংকলন গ্রন্থটির পূর্ব নাম কি ছিল? তো এর পূর্ব নাম ছিল কি, পদগীতিকল্প, না পদতরুকল্প, না কল্পতরু, না গীতকল্পতরু? তো এর উত্তর হবে ঘ নম্বর,
গীত, কল্প, তরু। ঠিক আছে, তো এই পর্যন্ত যে 19টা প্রশ্ন হয়ে গেল, প্রশ্নগুলো কেমন এবং আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে একটু জানালে ভালো হয়। আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটু লাইক করে দিও। 20 নম্বর প্রশ্নে আসি, যে পদকল্পতরু গ্রন্থে কতজন পদকর্তা আছেন। ঠিক আছে, পদকল্পতরু গ্রন্থে পদকর্তা আছেন মোট 140 জন। ঠিক আছে, 21 নম্বর, শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ দুটি অংশ কি কি? শাক্ত পদাবলীর আমরা জানি শ্রেষ্ঠ দুটি অংশ হলো আগমনী এবং বিজয়া। ঠিক আছে, 22 নম্বর, সাধক রঞ্জন এই তন্ত্র সাধনা মূলক গ্রন্থটি রচনা করেন। সাধক রঞ্জনের তাহলে সাধক রঞ্জন এই যে তন্ত্র সাধনামূলক যে একটা গ্রন্থ, এটার কার লেখা? এটা 22-এর উত্তর হবে কমলাকান্ত সেন। ঠিক আছে, ঘ নম্বর। 23 নম্বরের উত্তর দেখো কি আছে, যে কমলাকান্ত ভণিতাযুক্ত কয়টি পদ পাওয়া গেছে? কমলাকান্ত ভণিতাযুক্ত প্রায় 300টি বা 300টির কাছাকাছি পদ পাওয়া গেছে। ঠিক আছে, আর 24 নম্বর হলো মূল গুতন্নির বাংলা অর্থ কী? তাহলে এই একটা শব্দ, এটা তোমরা ভাবছো এটা কোথা থেকে নেওয়া, কীভাবে, এটা একটা অপরিচিত। তো এর উৎস হলো এই যে শব্দটা, এটা হলো ভারতবাসীর আহার, সেই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভারতবাসীর আহার থেকে নেওয়া হয়েছে। তো এর অর্থ কি? এর অর্থ হলো, বলছি এর অর্থ, তার আগে অপশনগুলো পড়ে নিই, লঙ্কার জল, রান্নার জল, না রান্নার সবজি, না স্নানের জল। তো এই মূল গুতন্নির শব্দর বাংলা অর্থ হলো লঙ্কার জল। ঠিক আছে, ক নম্বর। 25 নম্বর, মাইলোবাসের নিবাস। মাইলোবাস, আমরা সাজ ভেসে গেছে, সৈয়দ মুস্তাফা সিরাজের যে সাজ ভেসে গেছে সেটা যদি পড়ি, তার প্রথম লাইনেই দেওয়া আছে মাইলোবাসের নিবাস কোথায়। ঠিক আছে, তো মাইলোবাসের নিবাস হলো সাকির মাদারহাটি, এই গ নম্বর উত্তর। 26 নম্বর হলো, এটা বালাস্তুল্লাহ, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হলো বাহাস্তুল্লাহ হবে। বাহাস্তুল্লাহ যাত্রা দলে কি করেন? বাহাস্তুল্লাহ হলো কি ছিল, ওই সাজ ভেসে গেছে সৈয়দ মুস্তাফা সিরাজের, সেখানে তিনি কি একজন প্রমোটার, তিনি কি প্রমোটার, বাংলায় বইয়ালি। গ নম্বর। তো এইবার আসি 27 নম্বরে। হ্যাঁ, 27 নম্বর প্রশ্ন কি আছে? 27 নম্বর দেখো, দল দল করেই তার বউ পালিয়েছে, এখানে কার বউয়ের কথা বলা হয়েছে? তো এটা ওই সাজ ভেসে গেছে সৈয়দ মুস্তাফা সিরাজের। তো দল দল করে কার বউ পালিয়েছে? সেটা হলো লক্ষিন্দরের বউ পালিয়েছে। ঠিক আছে, এই লক্ষিন্দরের আসল নাম সেটা হলো আকাশ আলী। ঠিক আছে, এই পরের লাইনেই দেখো 28 নম্বরে, আকাশ আলীর নাম, বাপের নাম আব্বাস হাজি, কোন গল্পের অংশ? তো এটা রাধারানী, চন্দ্রনাথ, না সাজ ভেসে গেছে, এটা হলো বুঝতেই পারছো। তাহলে এর উত্তর হবে গ নম্বর, সাজ ভেসে গেছে। ঠিক আছে, 29 নম্বর, সোনার ঠাকুর উপন্যাসটির স্রষ্টাকে? তো এই সোনার ঠাকুর উপন্যাসটির স্রষ্টা হলেন সৈয়দ মুস্তাফা সিরাজ। এটা যদি আমরা লেখক পরিচিতি অংশটুকু দেখি তাহলে এটা সেখানে পেয়ে যাব। 30 নম্বর আছে, যে কমরেড কথা কও কাব্যগ্রন্থটির কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, না বিষ্ণু দে, না এদের মধ্যে কেউই নয়। তো এর উত্তর হলো সুভাষ মুখোপাধ্যায়। ঠিক আছে, তারপরে আসি 31 নম্বর প্রশ্নে। 31 নম্বর প্রশ্ন কি আছে, যে লোকটার কোথায় দেখেছিল তথাগত? লোকটাকে কোথায় দেখেছিল তথাগত? তো তথাগত ট্রেনের কামরায়, না বনগায়, না পাহাড়ে, না সমুদ্র তীরে? তো এর উত্তর হবে ট্রেনের কামরায়। এটা হলো ঝোড়সাধু, মহাশ্বেতা দেবীর যে ঝোড়সাধু, সেখান থেকে নেওয়া হয়েছে। 32 নম্বর আছে, তথাগত কোথা থেকে ফিরছিল? তথাগত পুরী, অযোধ্যা, না বারাণসী থেকে ফিরছিল? তো এর উত্তর হবে গ নম্বর, পুরী থেকে ফিরছিল। 33 নম্বর কি আছে, একটা দ্বীপ খুঁজছি, কে খুঁজছে দ্বীপ? তো এর উত্তর হবে ঝোড়ো সাধু। ঠিক আছে, 34 নম্বর, ঝোড়ো সাধুর দেশের বাড়ি কোথায়? নওগাঁ, কুমিল্লা, বরিশাল, না ময়ূরভঞ্জ? তো এটার উত্তর হবে ঘ নম্বর, ময়ূরভঞ্জ। ঠিক আছে, 35 নম্বরের উত্তর দেখি কি আছে। 35 নম্বর, বনগাঁর
আমার ভাগ্নে মিষ্টির দোকান খুলেছে গাইঘাটায়। বক্তা কে? বক্তা হলেন ঝোড়ো সাধু। ঝোড়ো সাধুর ভাগ্নে গাইঘাটায় কি মিষ্টির দোকান খুলেছে। এইবার দেখো একটা খুব ভালো একটা প্রশ্ন কি আছে, প্রশ্নটা 36 নম্বর, যে মেসিনা প্রণালী কোথায় অবস্থিত। এটা হলো অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে, সেখান থেকে নেওয়া আছে। তো এই মেসিনা প্রণালী কোথায় অবস্থিত? ইতালি ও সিসিলির মাঝখানে, না ইতালি ও সুয়েজের মাঝখানে, না প্যারিস ও সুয়েজের মাঝামাঝি, এদের মধ্যে একটি না। তো এর উত্তর হবে ক, ইতালি এবং সিসিলির মাঝখানে এই মেসিনা প্রণালী অবস্থিত। ভূমধ্যসাগরের 37 নম্বর, এটাও ওই পথে প্রবাসে থেকে নেওয়া। 37 নম্বর কী আছে, ভূমধ্যসাগরের সেরা বন্দর কোনটি? ভূমধ্যসাগরের সেরা বন্দর সুয়েজ পোর্ট, না পোর্ট সৈয়দ, না মার্সেলস, না একটিও সত্য না। তো এর উত্তর হবে ভূমধ্যসাগরের সেরা বন্দর হলো মার্সেলস, গ নম্বর উত্তর। ঠিক আছে। 38 নম্বর, ফরাসিদের বন্দে মাতরম কি? পা মার্সেইলাস, লা মার্সেইলাস, মা মার্সেইলাস, একটু না। তো এর উত্তর হলো লা মার্সেইলাস। ঠিক আছে, এটার উত্তর খ নম্বর। 39 নম্বর, বিষ্ণুধরের শিক্ষাগত যোগ্যতা কি? বিষ্ণুধর এই চরিত্রটা কোথায় আছে? এটা আছে কোনিতে, মতিনন্দীর যে কোনি উপন্যাস সেখানে আছে। তো বিষ্ণুধরের শিক্ষাগত যোগ্যতা তিনি আইএ পাস। ঠিক আছে। এর পরের প্রশ্ন 20 নম্বর, বিষ্ণুধরের কতগুলো বাড়ি রয়েছে? খান অষ্টেক, খান সাতেক, না খান পাঁচেক, না খান দুয়েক? তো এর উত্তর হবে খ নম্বর, খান সাতেক। ঠিক আছে। 41, বিষ্ণুধরের ওজন কত? বিষ্ণুধরের 3.5 মণ, 2.5 মণ, 1 মণ, না 40 কেজি? তো বিষ্ণুধরের ওজন হলো 3.5 মণ। ঠিক আছে। 42 হলো, মেসেজ হচ্ছে কি, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? উক্তিটি কার? তো এই উক্তিটি কোনি যে উপন্যাস আছে সেই কোনি উপন্যাসের প্রধান চরিত্র ক্ষিতীশ, সেই ক্ষিতীশের এটা উক্তি। ঠিক আছে। ক্ষিতীশের পুরো নাম কি? ক্ষিতীশের পুরো নাম ক্ষিতীশ ঘোষ, ক্ষিতীশ রায়, না ক্ষিতীশ সিংহ, না ক্ষিতীশ মুখার্জি? তো এর উত্তর হবে ক্ষিতীশ সিংহ। ঠিক আছে। এবার 44 নম্বর, বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য ধরে রাখা যায় না, এটি কার উক্তি? এটি কে বলতে পারে? তোমরা জানোই, এটা উক্তি হলো ক নম্বর, ক্ষিতীশের। ঠিক আছে। 45 নম্বর দেখো, যে মঙ্গল গ্রহে নেমে মিস্টার শঙ্কু কোথায় বসে ডায়েরি লিখেছিলেন? এটা হলো প্রফেসর শঙ্কুর ডায়েরির যে প্রথম গল্প, বোম যাত্রীর ডায়েরি, সেখান থেকে নেওয়া আছে। তো এটার উত্তর কি, নদীর তীরে হবে, না পাহাড়ে, না সমুদ্র সৈকতে, না পাহাড়ের টিলার উপর? তো এর উত্তর হলো ঘ নম্বর, পাহাড়ের টিলার উপর। ঠিক আছে। এইবার 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে সেটি হলো কি জানি? বিশেষ্যের পদের পরিবর্তে যে পদ বসে তার নাম কি? সর্বনাম পদ। প্রশ্নগুলো অনেক সোজা, কিন্তু জানার জন্য, রিভিশনের জন্য উপযুক্ত। আর ভিডিওটা এখন ছেড়ে যাবেন না, এটা এরপরে প্রফেসর শঙ্কুর ডায়েরির যে ষষ্ঠ গল্প স্বর্ণপর্ণী, সেখান থেকে মোট 30টি প্রশ্ন আছে এবং আমি আলোচনা করব। আর সেগুলো প্রশ্নগুলো খুবই পরীক্ষা আসার মতো উপযুক্ত, তোমরা পূর্বের ভিডিওতে দেখে নিয়েছো। তারপরে 47 আছে, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে কি বলা হয়? তাকে কি বলে? উদ্দেশ্য বলে। বাক্যে যার সম্পর্কে সরি বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়, ও ঠিক আছে, যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে কি বলে? উদ্দেশ্যই বলে, খ নম্বর উত্তর হবে। ঠিক আছে। 48 নম্বর, বাক্যের মোট কয়টি অংশ? বাক্যের 3টি, 4টি, 2টি, না একটি? বাক্যের কি 2টি অংশ, একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধেয়। 49 নম্বর কি আছে, বাক্যের 2টি অংশের একটি বিধেয়, অন্যটি কি? অন্যটি হলো কি? উদ্দেশ্য। ঠিক আছে। 50 নম্বর, যাবেন কোথায় আপনি? এখানে আপনি হলো কি? কর্তা, বিধেয়, উদ্দেশ্য, না কর্ম? তো এটা উদ্দেশ্য বিধেয় দিয়ে যদি দেখি তো এর উত্তর হবে উদ্দেশ্য। ঠিক আছে। এটা ওই জায়গাটুকু, মানে ব্যাকরণের যে পার্টটা আছে উদ্দেশ্য এবং বিধেয়, সেই বিশেষ জায়গাটাকে কভার করা হয়েছে এই কয়টা প্রশ্ন, এর বাইরে আর প্রশ্ন
মনে হয় না আসবে আর কি। উদ্দেশ্য বিধেয় থেকে যদি প্রশ্ন হয়, এর বাইরে আর প্রশ্ন আসার মতো নেই। আর উদ্দেশ্য সম্প্রসারক আর বিধেয় সম্প্রসারক আছে, তো সেটা আর কি দেখলেই তোমরা বুঝে যাবে যদি পড়ো। তো এরপরে আসি, আমি আজকের যে বলেছিলাম যে প্রফেসর শঙ্কুর থেকে আলোচনা করব, সেই প্রফেসর শঙ্কুর গল্প স্বর্ণপর্ণী, তার যে শেষ এবং ষষ্ঠ গল্প আজকে সেটার থেকে থাকছে। এই স্বর্ণপর্ণী দেখো কি আছে ক নম্বর, যে স্বর্ণপর্ণী কাহিনীটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, স্বর্ণপর্ণী কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় এই কাহিনীটি, এর উত্তর কি আছে দেখো তোমরা, 1960 না 1970 না 1980 না 1990। তো এর উত্তর কি হবে, স্বর্ণপর্ণী কাহিনী কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়, এর উত্তর কত হবে তোমরা, এটা তোমাদের জন্য এই প্রশ্নটা থাকলো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর আমি আশা করি তোমরা সবাই এর উত্তর জানো। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্ন, লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য শঙ্কুর আবিষ্কার হলো। কি আবিষ্কার করেছিলেন? রিমেম্ব্রেন কি, লুমিনিম্যাক্স না মিরাকিউরাল না অর্নিথন? তো এই প্রশ্নটার উত্তরও তোমরা কমেন্ট বক্সে জানাও। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্ট বক্সে এর সঠিক উত্তর জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও। ঠিক আছে, এবার আসি 3 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন। তোমরা ভেবো না এগুলো তোমাদের জন্য আমি রেখে দেবো, এগুলোর অ্যান্সার আমি অবশ্যই তোমাদের দিচ্ছি। ঠিক আছে, কিন্তু প্রথম দুটো প্রশ্ন তোমাদের জন্য, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে 1 এবং 2 নম্বর প্রশ্ন এই স্বর্ণপর্ণী যে আছে কি হবে স্বর্ণপর্ণী থেকে। 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে, নিউটন এত বছর বেঁচে থাকার কারণ কি? নিউটন এত বছর বেঁচে থাকার কারণ কি? তো এর উত্তর কী হবে? প্রফেসরের তৈরি ওষুধ মিরাকিউরাল না প্রফেসরের তৈরি ওষুধ মার্জারিন না প্রফেসর যে কি সমনলিন নাকি রিমেম্বেন? কোনটা নিউটন তার বিড়াল নিউটনকে কি খাইয়েছিল, মানে প্রফেসর শঙ্কুর যে বিড়াল তার নাম নিউটন, এই নিউটনকে কোন ওষুধটা খাওয়ানোর পর সে এত বছর বেঁচে আছে? তো এর উত্তর হবে প্রফেসর শঙ্কুর তৈরি ওষুধ মার্জারিন। তিনি মার্জারিন খাইয়েছিলেন নিউটনকে, তার জন্য সে এত বছর বেঁচে আছে। ঠিক আছে, এবার 4 নম্বর, হাইল হিটলার শব্দের অর্থ কী? হাইল হিটলার শব্দের অর্থ হলো হিটলার অসুস্থ না হিটলার মৃত না হিটলার জিন্দাবাদ না হিটলার জয়ী হোক? তো এর উত্তর হলো গ নম্বর, হিটলার জিন্দাবাদ। ঠিক আছে, 5 নম্বর হলো লুগার অটোমেটিক পিস্তল তৈরি হয় কোথায় তৈরি হয়? চীনে, নেপালে, রাশিয়ায় না জার্মানিতে? তো এর উত্তর হবে ঘ নম্বর, জার্মানিতে। এবার আসি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে ধন্যবাদকে জার্মান ভাষায় কি বলা হয়? ধন্যবাদকে জার্মান ভাষায় বলা হয় কি? ডাঙ্কেশোয়ন না হাইল না ফ্রয়লাইন না কোনোটিও নয়? তো এর উত্তর হবে ক নম্বর। ঠিক আছে, পিগম্যালিয়ন নাটকের লেখক কে? পিগম্যালিয়ন নাটকের লেখক কি? মনমোহন রায়, শেক্সপিয়ার, হেরাসিম লেবেডেভ না বার্নার্ড শ? তো এর উত্তর হবে ঘ নম্বর, বার্নার্ড শ। ঠিক আছে, 8 নম্বর হলো জেরেমি সন্ডার্সের কি অসুখ হয়েছিল? জন্ডিস, যক্ষা না যকৃতের ক্যান্সার না ম্যালেরিয়া? তো এর উত্তর হবে গ নম্বর, যকৃতে ক্যান্সার হয়েছিল স্যান্ডার্সের। ঠিক আছে, 9 নম্বর কি আছে, যে কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপর্ণীর উল্লেখ পাওয়া যায়? তো 9 নম্বরের উত্তর হলো কী হবে? তার আগে অপশানগুলো পড়ে নিই, বেদ, উপনিষদ, চরক সংহিতা না মনু সংহিতা? তো এই যে স্বর্ণপর্ণীর উল্লেখ পাওয়া যায় সেটা হলো গ নম্বর, চরক সংহিতায়। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন, জেরেমি স্যান্ডার্সের জন্ম কোথায়? ভারতবর্ষে, ব্রাজিলে, চীনে না ইংল্যান্ডে? তো এই 10-এর উত্তর হবে জেরেমি স্যান্ডার্সের জন্ম ভারতবর্ষে। ঠিক আছে, এবার আসি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটায় আসার আগে তোমরা জানাও এই প্রশ্নগুলোর তোমাদের কেমন লাগছে, আর সর্বমোট ভিডিওর যা
এই যে প্র্যাকটিস সেট আছে এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। 11 নম্বর কি আছে দেখো, ইহুদিদের চুলের রং হলো কালো, সোনালি, সাদা না লাল। 11 নম্বর কি হবে এর উত্তর? ইহুদিদের চুলের রং কালো, অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কুর কি স্বর্ণপূর্ণি গল্প, স্বর্ণপূর্ণি গল্পে এটা উল্লেখ আছে ইহুদিদের চুলের রং কালো। ঠিক আছে। 12 নম্বর, ডাক্তারকে জার্মান ভাষায় কি বলা হয়? ডাক্তারকে জার্মান ভাষায় বলা হয়, 12 উত্তর হবে গ আর্টস কি আর্টার্স। ঠিক আছে। 13 নম্বর হলো হিটলারের পরেই আমার স্থান। কে বলেছিলেন এই কথাটা? নেতাজি, এরিক ফ্রোম না হের গোয়েরিং না গোয়েবেলস? তো এর উত্তর 13 নম্বরের উত্তর হবে গ হের গোয়েরিং। ঠিক আছে। এগুলো যেহেতু রাশিয়ার নাম, সরি রাশিয়ার নয়, জার্মানের নাম বা ওইদিকে ইউরোপিয়ান নাম এগুলো, তাই একটু উচ্চারণগুলো এরকম। ঠিক আছে। 14 নম্বর কি আছে? হের গোয়েরিং এর দেহের ওজন কত ছিল? 170 কিলো, 180 কিলো না 150 কিলো না 140 কিলো? তো এই 14 নম্বরের উত্তর হবে 170 কিলো। ঠিক আছে, হের গোয়েরিংয়ের ওজন। এবার আসি 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নটা দেখো, যে জার্মান শব্দ গুটেন আবেন্ড এর অর্থ কি? গুটেন আবেন্ড এর অর্থ 15 নম্বরের উত্তর হবে খ গুটেন আবেন্ডের এর অর্থ হলো গুড ইভিনিং। ঠিক আছে। 16 নম্বর হলো প্রফেসর শঙ্কুর বাবা কত বছর বয়সে মারা যান? 50, 60, 70 না 80 বছর বয়সে? 50 বছর, এর উত্তর হবে 50 বছর বয়সে প্রফেসর শঙ্কুর বাবা মারা যান। আর প্রফেসর শঙ্কুর বাবার নাম কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানাও। 16 নম্বরের উত্তর হলো ক। এবার প্রফেসর শঙ্কুর বাবার নামটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। 17 নম্বর কি? টিকরি বাবা কে ছিলেন? একজন ডাক্তার, একজন উকিল না একজন অধ্যাপক না একজন সাধু? 17 ঘ একজন সাধু ছিলেন এই টিকরি বাবা। ঠিক আছে। এবার আসি 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর কি আছে, যে শোনেপত্তি কি? এক প্রকার পিস্তল না সর্বরোগ হর ভেষজের হিন্দি নাম না এক প্রকার সাপ না এক প্রকার সরীসৃপ? তো 18-এর উত্তর হবে খ সর্বরোগ হর এই ভেষজের হিন্দি নাম শোনেপত্তি। আর 19 নম্বর দেখো কি আছে, যে প্রফেসর শঙ্কু স্বর্ণপূর্ণির বড়ি কি নাম দিয়েছিল? কি নাম দিয়েছিল প্রফেসর শঙ্কু স্বর্ণপূর্ণির বড়ির? এটা কি মেবারল না মিরাকেল না মিরাকিউরল না কোনোটিও নয়? তো এই 19 নম্বরটা এটা একটা সোজা, এর অ্যান্সারটা খুবই সোজা, তাই এর অ্যান্সারটা আমি দেবো না। এই 19 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা দেবে, কমেন্ট বক্সে সেটা জানাবে। ঠিক আছে। আর জয়গোপাল মিত্রের পেশা কি ছিল? জয়গোপাল মিত্রের পেশা ডাক্তারি, মুক্তারি না জমিদারি না ওকালতি? 20 নম্বরের উত্তর হবে ঘ জয়গোপাল মিত্রের পেশা ছিল ওকালতি। আর 21 নম্বর আছে, নেচার হলো কি? একটি জলবায়ু নিয়ন্ত্রক যন্ত্র না একটি পত্রিকা না একটি অফিস না একটি বাড়ি? তো এর উত্তর হবে খ নম্বর একটি পত্রিকা। নেচার হলো একটি পত্রিকা। তো 22 নম্বর, এরপরে আসি 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে প্রফেসর শঙ্কু কার লেখা পড়ে তাকে চিঠি দিয়েছিলেন? তো এর উত্তর হবে 22 নম্বরের উত্তর মানে আগে অপশনগুলো পড়ে নিই। জয়গোপাল মিত্র, জেরেমি স্যান্ডার্স না হরিগোপাল মিত্র না নরবার্ট স্টাইনার? তো 22-এর উত্তর হবে খ নম্বর জেরেমি স্যান্ডার্স। ঠিক আছে। 23 নম্বর হলো জেরেমি স্যান্ডার্স কত বছর ভারতবর্ষে ছিলেন? 23 নম্বর প্রশ্ন কি আছে, জেরেমি স্যান্ডার্স কত বছর ভারতবর্ষে ছিলেন? তো এর উত্তর হবে 7 বছর, 8 বছর, 9 বছর না 10 বছর? তো
তো উত্তরটা হবে ক নম্বর 7 বছর। ঠিক আছে। 24 নম্বর, জেরেমি সন্ডার্সের জন্ম কোথায়? জন্মস্থান হলো কি ভারতবর্ষের কলকাতা শহরে, ভারতবর্ষের দিল্লি শহরে, না ভারতবর্ষের পুনা, নাকি আগ্রা? তো এর উত্তর হবে ভারতবর্ষের পুনা শহরে এই জেরেমি স্যান্ডার্স কী করেন? জন্মগ্রহণ করেন। 25 নম্বর আছে যে হিটলারের নাৎসি বাহিনী জার্মানিতে কাদের উপর অত্যাচার করেছিলেন? ক হলো হিন্দুদের, না মুসলিমদের, না খ্রিস্টানদের, না ইহুদিদের? আমরা এটা সবাই জানি যে হিটলার কী করেছিলেন, নাৎসি বাহিনী ইহুদিদের উপর কী করেছিলেন? খুবই অত্যাচার করেছিলেন। তো এর 25-এর উত্তর হবে গ নম্বর। আমরা প্রায় এই সেটের শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, তো প্রশ্নগুলো কেমন হয়েছে না হয়েছে একটু ফিডব্যাক দিলে খুবই ভালো হয়। ফিডব্যাক দিয়ে দিও তোমরা কমেন্ট বক্সে, কমেন্ট বক্স খোলা আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা। আর আমার ভিডিও অনেকে দেখে কিন্তু সাবস্ক্রাইব খুব কম জনই করে, তো প্রায় 70% লোক সাবস্ক্রাইব করে না। তো তোমরা যারা এই ভিডিওটা যাদের উপকারে আসছে, তো একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন যাতে চ্যানেলটা একটু গ্রো করে। ঠিক আছে। 27 নম্বর কী আছে যে প্রফেসর শঙ্কুর লন্ডনে কি নাটক দেখেছিলেন? প্রফেসর শঙ্কু লন্ডনে কি নাটক দেখেছিলেন? এটা হলো কি পিগম্যালিয়ন, না ওথেলো, ম্যাকবেথ, না হ্যামলেট? তো 27-এর উত্তর হবে ক নম্বর পিগম্যালিয়ন। ঠিক আছে। 28 নম্বর, পিগম্যালিয়ন নাটকটি কার লেখা? এটা কী হবে উত্তর? 28-এর উত্তর হবে খ নম্বর বার্নার্ড শয়ের লেখা। ঠিক আছে। 29 হলো স্বর্ণপর্ণী পাতা খাইয়ে প্রফেসর শঙ্কু প্রথম কাকে সুস্থ করেছিলেন? তো এর উত্তর হবে গ হলো গ জয়গোপাল মিত্র। ঠিক আছে। 30 নম্বর হলো সভা শটিকা জার্মান শব্দের বাংলা অর্থ কি? ঠিক আছে। 30 নম্বর এর উত্তর হলো স্বস্তিক। ঠিক আছে। আর 31 নম্বর, প্রফেসর স্টাইনার তার ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাবেন? প্যারিসে, লন্ডনে, মস্কো, নাকি বার্লিনে? তো 31-এর উত্তর হবে ক নম্বর। ঠিক আছে, প্যারিসে যাবেন তিনি। তো এই গেল প্রফেসর শঙ্কুর যে 30টা প্রশ্ন এবং আজকের সেটে যে 50টা প্রশ্ন। তো মোট প্রশ্ন সংখ্যা হলো 81টি। প্রশ্নগুলো কেমন হয়েছে? আর এই যে প্রফেসর শঙ্কু, এই শঙ্কুর তো আজকে থেকে শেষ। এর পরের যে ভিডিওগুলোতে থাকবে সেখান থেকে আমি কোনি বা অন্য আরও যা টেক্সটগুলো আছে এক একটা করে এক এক দিন এক একটা সেটের সঙ্গে আমি আনার চেষ্টা করব। ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই। আশা করি আজকের পর্বের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে। এই সিরিজের বাকি ভিডিওগুলি দেখার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যান। পূর্বের সমস্ত ভিডিওর লিঙ্ক সেখানে দেওয়া আছে। আর ভিডিওটি আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।